দর্শক এই মুহূর্তে যে স্থানটিতে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নোয়াখালী সদর উপজেলার এসবালিয়া। আর আমরা তো সবসময় দীপ্ত কৃষি আমি যেটা করি যে গরু কিভাবে পালন করবেন, গাভীর কত লিটার দুধ হওয়া প্রয়োজন, কিভাবে দুধ বৃদ্ধি করবেন, নানান কিছু বলি। কিন্তু আজকে একটু ভিন্ন গল্প বলবো, শুরুতে ভিন্ন গল্প বলবো, তারপর গরুর সার্বিক চিত্র তো তুলে ধরবোই। গরুর খামারে আছে বুঝতেই পারছেন। তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু হাফেজ মোহাম্মদ দিন মোহাম্মদ, ঠিক বলেছি চাচা? হাফেজ দিন মোহাম্মদ। হাফেজ দিন মোহাম্মদ। তো তিনি মূলত এই জায়গাটা হুজুরের খামার হিসেবে পরিচিত, কারণ সবাই ওনাকে হুজুর ডাকে। তো হুজুরের খামারে আমরা চলে এসেছি এবং জান্নাত ডেইরিতে আছি। দর্শক, এই জান্নাত ডেইরির গল্পটা কিন্তু খুব সুন্দর। একদম একটা গরু দিয়ে শুরু করে এখন 100+ গরু এবং দৈনিক উৎপাদন হয় প্রায় 500 লিটার দুধ, এবং এটা দিয়েই কিন্তু আমাদের চাচার সংসার চলে। দর্শক, কিভাবে এই ঘটনাটা ঘটলো সেটা কিন্তু সার্বিক চিত্র তুলে ধরবো। সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। চাচা আসলেই কি এই গল্পটা সত্যি যে একটা গরু দিয়ে শুরু করছেন? একটা গরু দিয়ে শুরু করছি। গল্পটা বলবেন আমাকে একটু? 91 সালে একটা গরু আমার ওয়াইফে অনুরোধ করে কিনেছে আর কি, যে একটা গরু কেনার জন্য। তখন একটা গরু একটা গাভী কিনছি। তো ওই একটা গাভী 10,500 টাকা দিয়ে কিনছি। সেটা দুধ 3 লিটার বলছিল যাদের থেকে কিনলাম। পরে ওই গরুর থেকে আমি 6 লিটার দুধ পাই সকালবেলা, 6 লিটার, বিকেলবেলা 3 লিটার। দেশি গাভী এইভাবে দুধ দেওয়া শুরু করছে। তো এইভাবে দুধ দেওয়া শুরু করার পরে আমার ওয়াইফে বলল যে যখন এই গরুটা এত ভালো দুধ দিতেছে তাহলে নাও আমার একটা ছুরি আছে, ওই ছুরিগুলো বিক্রি করি। তখন 1 ভরি ওজনের একটা ওই চুড়িয়া ছিল হাতে, এগুলোকে বিক্রি করি। এটার সাথে আমরা ওই গাভীর দুধ বেচা টাকা দিয়ে এই 16,000 টাকা দিয়ে আরেকটা গাভী কিনি। তো ওই দুইটা দিয়ে আমরা মূলত আমাদের প্রথম একটা, তারপরে দুইটা। এখান থেকে পরে বাড়িতে আমার একটা জায়গা ছিল, ওখানে আমরা একটা ঘর করি। সেই ঘরে গাভী 30টা আর 10টা বা 20টা বাছুর রাখা যাবে। তো তখন ওইভাবে যখন ওই দুইটা থেকে এরকম আমরা প্রচেষ্টা করে আমার ওয়াইফের বেশি অবদান, সে সেখানে দুধ পর্যন্ত দহন করত। এবং কাজের প্রথম আমরা একটা ছেলে রাখছি, পরে 2টা। তো ওখানে যখন 40টা পর্যন্ত গরু হয়েছে তখন আর সেখানে জায়গা হচ্ছে না। তো জায়গা হচ্ছে না বাড়ির ভিতরে। তখন আমার ব্যয় আছে, আমার ওই মেয়ের জামাই, ওনারা বললো যে আমাদের বড় জায়গা আছে, ওখানে তাইলে নিয়ে আসেন। তখন আমরা এখানে একটা ঘর উঠাই। এই ঘর বানানোর টাকা কোথায় পাইছিলেন? আমার ব্যয় তখন বললো যে ঘরের বিষয়টা আমি দেখতেছি। তা আমার তো ওই ঘর ওখানে রয়ে গেছে। পরে আমার ব্যয় এখানে ঘরটা উঠেছে। উঠানোর পরে আমরা বাছুর এবং গাভী মিলে 40টা নিয়ে এসেছি। ওখানে সমস্যা হলো গরুর জায়গা হয় না, আবার লোকজন রাখতে হয়, তো বেশি লোকজনও রাখা যায় না। আবার আমার ছেলে আশরাফ, সে তখন ছোট ছিল, তারপরেও সেও আসি। আবার এই গাভীরগুলোরে দহন করা, কোনো সমস্যা, কোনো কাজ, এগুলো সেও অনেক সাহায্য করছে। বাহ, তখন তার বয়স কত ছিল? তখন তার বয়স কত, 7-8 বছর। 7-8 বছর ছেলেও কাজ করছে? আচ্ছা, কাজ করছে। চাচা, তাহলে একদম প্রথম থেকে আপনার পরিবর্তনটা কি হয়েছে? গাড়ি বাড়ি, তারপরে বাচ্চা কাচ্চারে পড়ালেখা করা, সবকিছুই কি আসলে এই গরুর খামার থেকে হয়েছে? এই খামার থেকে আমি আমার সংসার, ঘর দরজা, ছেলে মেয়ের লেখাপড়া, আমি এখান থেকে চেষ্টা করছি সকল কিছু সমাধান করার। সেই 7 বছরের ছেলেটা বা 8 বছরের ছেলেটা যখন এই খামারে এসে কাজ করতেন, উনি এখন কি বড় হয়ে গেছেন না? বড় হয়েছে। উনি কি গ্র্যাজুয়েশন পাস করেছেন নাকি? বাহ, চমৎকার। তো আমি ওনার সাথে একটু কথা বলি, আপনার সাথে তো কথা বললাম, তো ওনার সাথে আমি একটু খামারটা ঘুরে দেখি। হ্যাঁ জি জি, ঠিক আছে চাচা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে আকিজ ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিজ ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আপনি অনেক ছোট ছিলেন, চাচার কাছ থেকে শুনে আসলাম। এখন তো আপনিও বড় হয়ে গেছেন, সাথে সাথে আপনাদের খামারটাও অনেক বড় হয়েছে। এখন কি পরিমাণ গরু আছে খামারে? আমাদের খামারে এখন 100+ গরু আছে, বাছুর সহ।
আচ্ছা, চমৎকার। এখানে দেখতে পাচ্ছি বাছুর অনেকগুলো, এবং বাছুরকে আলাদাকরণ বা বাছুরকে অন্য জায়গায় রাখাটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমি জানি। তো আপনারা তো এগুলো অনেক দিন কাজ করে করেই শিখেছেন, এটার প্রয়োজনীয়তাটা কতটুকু একটু বলেন। আমি আপনাকে যদি শুরু থেকে বলি, আমাদের যখন প্রথম আমরা গরু পালন করি তখন আপনার গরুর ওলানে যখন দুধটা থাকে আপনি আন্দাজ করতে পারবেন, তবে পরিমাপ করতে পারবেন না অ্যাকুরেটলি যে আপনার কতটুকু দুধ আছে বাছুরের জন্য। তো একটা বাছুর ওকে ওর লাইভ ওয়েট অনুযায়ী ওকে দুধ খাওয়াইতে হয়। এখন আমরা যদি এর বেশি খাওয়াই তাহলে ওর পেটে সমস্যা হবে, কম খাওয়াইলে পুষ্টিহীনতায় ভুগবে। তো সেখান থেকে আমরা উপলব্ধি করলাম বাছুর আমাদের গরু বাচ্চা দেওয়ার পর তার বাছুরকে আর একবারের জন্য পরে দেখে না, মানে আমরা আলাদা করে এখানে নিয়ে আসি, একদম জন্মের পরে নিয়ে চলে আসেন। জন্মের পরে আমরা এখানে নিয়ে আসি। এটা কেন করেন? এরপরে পিটারে করে খাওয়াই এবং 1 সপ্তাহ 10 দিন যাওয়ার পর ওরে বালতিতে দিলে এমনি নিজেই খায় বা বাটিতে দিলে। কিন্তু অনেকে যে বলে যে শাল দুধটা খুব দরকার, প্রথম 3 দিন বা 7 দিন হচ্ছে মায়ের সাথে আমরা শাল দুধ খাওয়াই, তবে গাভী থেকে দহন করে এখানে এনে খাওয়াই। এখন যে বাছুরটাকে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর মাশাআল্লাহ, এটা কি হলিস্টাইন ফ্রিজিয়ান? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান, তবে ওই আমাদের দেশে আসলে আপনি তো পুরোপুরি অ্যাকুরেটলি জাত বলতে পারবেন না। এটার মাথাটা হচ্ছে ফ্ল্যাগবির মতো, এখন হচ্ছে আপনার আর এমনি মূলত এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। আপনি কি এটা তো এখানকার বাচ্চা নাকি কিনে আনছেন? না, এখানকার। আমার এখানে যত বাচ্চা আছে সব আমার নিজের খামারে। ফ্ল্যাগবি হইলো কেমনে? দেখতে ফ্ল্যাগবির মতো। এইটার বয়স কত? এটার বয়স হচ্ছে 2.5 মাস। 2.5 মাস। এখন এটা তো বকনা বাছুর নাকি? ষাঁড় বাছুর। ষাঁড় বাছুর, তাই তো বলি এত ভালো ওজন আসলো কি করে। তো ষাঁড় বাছুরটা কি করবেন ভাই? ষাঁড় বাছুর এগুলো আমরা হচ্ছে 2-1টা আমাদের প্রজননের জন্য রাখি, আর বাকি যেগুলো সেগুলো হচ্ছে আমরা বিক্রি করে দিই। আপনার হচ্ছে কিছু যেগুলো হচ্ছে আমার মাংসের ওয়েট ভালো আসবে সেগুলো আমরা ধরেন 2 বছর 3 বছর পালি, আর যেগুলো আমাদের মনে হচ্ছে যে না ওয়েট ভালো না আসতে পারে তো সেগুলো আমরা ধরেন 3 মাস 4 মাস সর্বোচ্চ 5 মাস পালি, এরপরে সেগুলো ওই যারা বাছুর কিনে তাদের কাছে আমরা সেল করে দিই। আচ্ছা, তো এইখানে আমি একটু জানবো তার আগে, এখানে একটা ভালো কালো, এটাও কি ষাঁড় বাছুর? না, এটা বকনা বাছুর। এটা বকনা বাছুর। দর্শক দেখুন, এটার কিন্তু খুব ভালো একটা ওয়েট হয়েছে, সেই সাথে সাথে এটার কিন্তু চেহারাটা আপনি দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায়, খুবই সুন্দর। এটা কিন্তু 2.5 মাস বয়স। 2.5 মাস বয়স, এটা আমি ধারণা করছিলাম যে অল্প বয়সে সে খুব ভালো গ্রোথ আসছে। এখন এই 2.5 মাস বয়সে এর খাদ্য তালিকাটা একটু বলেন না। প্রথম দিকে শুধু দুধ আর হচ্ছে পাতা ভুসি, যেটা আমরা বলি গমের ভুসি, পাতা ভুসি যেটা, শুধু সেটাই প্রোভাইড করে থাকি ওদেরকে। এটা ছাড়া আর কিছুই দিই না 3 মাস পর্যন্ত। বাহ, চমৎকার। এই যে দেখতে পাচ্ছি এখানে আপনি খুব সুন্দর করে খাবার দিয়েছেন। এখানে কি খাবার দিয়েছেন একটু যদি বলতেন। এখানে রাইস পালিশ আছে, সয়াবিন আছে, আপনার ভুট্টা পাউডার আছে, এখানে তারপর গমের ভুসি আছে, আর হচ্ছে এখানে টেফ্রো যে ফিডটা সেটা আছে। আমরা যদিও এই খাবারটা কিন্তু বাছুরকে দিই না, বাছুরকে মূলত আমরা শুধু পাতা ভুসি দিই, আর মাঝে মধ্যে হচ্ছে আপনার মটরের যে চামড়াটা আমরা সেটা বাছুরকে দিয়ে থাকি। অনেকে বলে যে আসলে কি ডেইরি খামার করা বেশি লাভবান নাকি আসলে হচ্ছে আপনার ষাঁড় গরু বা মোটা তাজাকরণ সেটা বেশি লাভবান, এটা জিজ্ঞেস করে। এবং অনেকে চিন্তা করে যে একদম বকনা থেকে যদি পারফেক্ট বকনা কেনা যায় তাহলে নাকি ডেইরি খামারে লাভবান হওয়া যায়। আপনি প্রথম প্রশ্নের উত্তর কি দিবেন? আমি আপনাকে এই বিষয়টা একটু সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। সেটা হচ্ছে আমার দৃষ্টিতে, যেহেতু আমরা হচ্ছে একেবারে রুট লেভেল থেকে গরু পালন করে আসছি, এখন অনেকেই ষাঁড় গরু পালে, অনেকে ধরেন আমি আপনার একটা ষাঁড় গরু কিনে পারলাম 6 মাস পারলাম, আমার ষাঁড় গরুটা যদি 1 লক্ষ টাকা কেনা থাকে, আমার সেটার পিছনে যদি 50,000 টাকা খরচ হয়, আমি যদি 1,60,000 টাকা বিক্রি করে থাকি তাহলে আমার 10,000 টাকা লাভ হচ্ছে। এখন আসেন, আমার এই 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা মূলধনের উপরে 10,000 টাকা থাকলো, সেখানেও আবার প্রতিবন্ধকতা আছে। আমার প্রতিবন্ধকতাটা সেটা কি? আমাদের প্রতিবন্ধকতাটা হচ্ছে আমাদের এখানে আরো স্টাফ খরচ আছে, 1-2টা গরু মারা যাইতে পারে। তাহলে ওভারঅল আমাদের বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমাদের বিষয়টা দাঁড়াচ্ছে ষাঁড় গরুতে আমরা তেমন একটা লাভ উপলব্ধি করতে পারি না। অন্য জনের অন্য থিঙ্কিং থাকতে পারে, কিন্তু আপনি ধরেন 15 লিটারের একটা গাভী গরু কিনছেন, আপনার 15 লিটারের গাভী গরু থেকে 1 ল্যাকটেশনে আরেকবার বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত যদি দুধের টাকা দিয়ে ওই গাভীটাকে পরিচালনা করতে পারেন, এই 1 বছরে একটা বাছুরের দাম 1 লক্ষ টাকা হবে। এই 1 লক্ষ টাকা আপনার থাকলো। আপনি একটা বকনার উদাহরণ দিবেন, এখানে কোনটা ভালো? আপনার বকনা কেনার সময় আপনার মাথাটা একটু ছোট হবে, লেজটা একটু ছোট হবে, তার এখানে একটা ভি শেপ থাকবে। আচ্ছা, যার ভি শেপ যত বেশি, এই যে দেখা যাচ্ছে ভি শেপ, হ্যাঁ ভি শেপ যদি যত বেশি থাকবে সেটা তত ভালো কোয়ালিটির হবে। এটার কি মাথাটা ছোট? এটার মাথাটা ছোট। আচ্ছা,
আবার আপনার হচ্ছে হাইটটা যত বেশি হবে তুলনামূলক বেশি দুধ দেয়, আলাদা ডিফারেন্স কিছু থাকতেই পারে। তো যাই হোক, আমরা আরো দেখবো আপনার ওখানে অনেক গাভী আছে, আপনি বলছেন গাভী কেনা উচিত, কি ধরনের গাভী কিনবো সেটাও দেখতে চাই। তো আমরা একটু ওই পাশে যাই। হ্যাঁ চল। আরে আকিস ফিড আইছে এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আমরা অনেক খামারে গিয়েছি ভাইয়া, এবং অনেক ধরনের আসলে খামার দেখেছি, শেড দেখেছি। একদম শুরুতে যেগুলো একটু প্রান্তিক খামারি, কিছু কিছু মানুষ যে ভুলটা করে একদম নিচে শেডটা দেয়, গরুর একটু উপরেই আর কি। তারপর যেটা দেখি যে এটা আপনারটা বলা যায় যে সেমি আধুনিক। তো এই যে সেমি আধুনিক, এটা তো অনেক আগে বানিয়েছেন, এই কারণেই কি এরকম? হ্যাঁ, আমাদের এই শেডটা প্রায় 10 বছর আগে হয়েছে। তো 10 বছর আগে ইউটিউব বা এগুলো তেমন একটা ছিল না। এটা আমার বাবা হচ্ছে ওনার বুদ্ধিতে যতটুকু হয়েছে, বা আমার হচ্ছে আঙ্কেল আছে, ওনারা দুইজন মিলে হচ্ছে যেভাবে করা যায় সুন্দর ওনারা ওইভাবে করছে। তো উপরে কি দিবেন? টিন? কি টিনের পরে আবার ছাউনি দিবেন? টিনের পরে ছাউনি দেওয়ার কারণ হচ্ছে টিনের সরাসরি হিটটা যেন গরুর গায়ে না লাগে আর কি আমাদের। তারপর আমরা অনেক ফ্যান দিয়ে রাখি যেন গরুর হিটটা যেন, আপনি জানেন ফ্রিজিয়ান গরুর হচ্ছে তাপমাত্রাটা একটু বেশি থাকে। তারপর আমরা প্রতিদিন 3 বার করে গোসল করাই যেন টেম্পারেচারটা ঠিক থাকে আর কি। আচ্ছা, আপনি 100-রও বেশি গরু আছে বলছেন, তার মধ্যে কি সবগুলোই ফ্রিজিয়ান ক্রস নাকি কিছু অন্য ক্রসও আছে? আমাদের বেশিরভাগ গরু ফ্রিজিয়ান, 2-1টা গরু আছে হচ্ছে ফ্রিজিয়ান ক্রস, জার্সি ফ্রিজিয়ান ক্রস, এরকম আরো বিভিন্ন গরু আছে। জার্সি এবং ফ্রিজিয়ান ক্রস, জার্সি ক্রস, ফ্রিজিয়ান ক্রস, এর মধ্যে পার্থক্যটা কি? আপনি জার্সি গরু তো চিনে থাকেন। জার্সি ফ্রিজিয়ান ক্রসটা হচ্ছে আপনার দুধ এবং মাংস দুইটার জন্যই ভালো হয়। যেমন জার্সি গরু দুধ ভালো দেয়, কিন্তু মাংসের জন্য তার বডিটা খুবই ছোট আকৃতির হয়ে থাকে জার্সি গরুটা। কিন্তু আপনার হচ্ছে জার্সি ফ্রিজিয়ান যেটা, সেটা শরীরও ভালো হয়, আবার হচ্ছে দুধ উৎপাদনও ভালো হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে জার্সি ফ্রিজিয়ান গরু আমি ভালো মনে করি। জার্সিটার দুধের কোয়ালিটি আমি জানতাম যে একটু ফ্যাট পার্সেন্টেজ বেশি, তো সেক্ষেত্রে ফ্রিজিয়ান ক্রস হওয়ার পরেও কি ফ্যাট পার্সেন্টেজটা বেশি হচ্ছে? ফ্যাট পার্সেন্ট ঠিক আছে, মানে আমরা তো হচ্ছে সব দুধগুলো একসাথে করে বাজারে পাঠাই। বাজার বলতে আমাদের বিভিন্ন নির্দিষ্ট দোকান আছে ধরা, যেহেতু ধরেন বাজারে নির্দিষ্ট দোকানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আমার ডেইলি যদি 500 লিটার দুধ উৎপাদন হয়, আমি বাজারে নিব, ওরগুলো কিনতেও পারে নাও কিনতে পারে, ফিরে আনবো, নষ্ট হয়ে যাবে, তাহলে আমি 2 টাকা বেশি কিনতে গিয়ে বিক্রি করতে গিয়ে আমার হচ্ছে আলটিমেটলি লস হচ্ছে। যদি 100 লিটার দুধ নষ্ট হয় কত টাকা, এই জন্য আমি 2 টাকা কম হোক আমি হচ্ছে নির্দিষ্ট দোকানে দিয়ে, মানে পার্মানেন্ট আমাদের যে দোকানগুলো আছে, আমাদের ধরেন মোট দুধের অর্ধেক অংশ প্যাকেট করে আমরা দোকানে যে প্যাকেটগুলো পাই সেই প্যাকেট করে আমরা দোকানে হাফ লিটারের যে প্যাকেট সেটা করে দোকানে সেল করি। আর বাকিগুলো হচ্ছে আমাদের যে মিষ্টির দোকান আছে, আবার আমাদের হচ্ছে একটা ভিন্ন ধর্মী দুধ বিক্রির সেক্টর আছে, সেটা হচ্ছে হোম সার্ভিস। সেটা হচ্ছে মানুষের অনেকের হচ্ছে নিজেরা বাড়ি থেকে কিনতে পারে না, তো আমাদের হচ্ছে হোম সার্ভিস আছে, আমরা বাসায় গিয়ে পৌঁছাই দিই। একটু যদি বলতেন যে এখন তো দৈনিক 500 লিটার আপনাদের মার্জিনাল, আমি যতটুকু শুনলাম যে এই 500 লিটার উৎপাদন না করতে পারলে চাচার কাছ থেকে শুনেছি যে আপনাদের লস হবে। আপনাদের খরচের খাত কি, আর কেন এটাকে মার্জিনাল ধরছেন আপনারা? একটা তুলনা দেখাইতে পারবো যেটা আপনি আমার মনে হয় কোনো খামার থেকে পান নাই। সেটা হচ্ছে 2010-12 সাল থেকে দিকের যে খামার ব্যবস্থাপনা সেটা, আর হচ্ছে 20 সালের পরের যে ব্যবস্থাপনা, বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে আমরা ওই সময় দেখা গেছে যে বসির বস্তা কিনতাম 600 টাকা, 800 টাকা, 1000 টাকা দিয়ে, আপনি দুধ বিক্রি করতেন 60 টাকা। এখন আপনি দুধ বিক্রি করবেন 75 থেকে 80 টাকা, তাহলে আপনি প্রতি কেজি দুধে 20 টাকা বেশি পাচ্ছেন, কিন্তু খাবারের দাম দ্বিগুণ হয়ে গেছে, তাহলে আপনার দুধের দাম কি দ্বিগুণ হয়েছে? হয় নাই। তাহলে আমার 500 লিটার দুধ না হলে লস আসার এটা একটা অন্যতম কারণ, সেটা হচ্ছে দানাদারের দাম অনেক বেশি। দানাদার খাবারের আপনি না হলে এই এলাকায় 75 টাকা কেজি বিক্রি করছেন, অনেক জায়গায় এই লিটারটার দাম কিন্তু হয়, অনেক প্রত্যন্ত অঞ্চল আছে 65 টাকা বা 60 টাকা, অনেক সময় 58 টাকা, এই ধরনের দামেও চলে আসে। তো তারা তাহলে কি করছে? এটা বলতে হলে আমাকে বলতে হবে আমাদের এই দিক থেকে, ধরেন অনেকে বাছুর কিনে নিয়ে যায়, তাহলে আমাদের এদিক থেকে উত্তরবঙ্গে যে বাছুর কিনে নেওয়ার পরে ওরা কিভাবে, আমরা পারলে লস হয়, ওদের লস হয় না কেন? ধরেন ওদের
আবাদি জমির পরিমাণ বেশি, ওরা হচ্ছে ভুট্টা চাষ করে, বিভিন্নটা চাষ করে, সাইলেজ কম খরচে উৎপাদন করতে পারে বিভিন্ন দানাদার যেগুলো। আমরা হচ্ছে একেবারে হচ্ছে কমার্শিয়াল, মানে আমরা দানাদারটা একদম ক্রয় করেই খাওয়াইতে হচ্ছে, আমাদের নিজেদের জমির কিছুই নাই ঘাস ছাড়া। তাহলে আমাদের প্রোডাকশন কস্টটা বেশি হচ্ছে, ওদের কম হচ্ছে, যার কারণে ওরা প্রোডাকশন কস্ট কম হইলে আপনি অল্প দামে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, কিন্তু আমার প্রোডাকশন কস্ট যদি বেশি হয় আমি আপনাকে অল্প দামে তো প্রোভাইড করতে পারবো না। একটা গাভীর কখনো খরচের হিসাব করেছেন যে এতখানি খরচ হয় আর আমি এটা থেকে এতখানি বেনিফিটটা পাচ্ছি? আপনার একটা গরু থেকে আপনি যদি 15 কেজি দুধ পান, আপনি 15 কেজি দুধের দাম হচ্ছে 1050 টাকা, আমি যদি 70 টাকা করে ধরি, আপনি যদি তাকে 10 কেজিও দানাদার দেন তাইলে সে আপনার 500 টাকা খেয়ে ফেলতেছে। আর এরপর কর্মচারী খরচ আছে, খড় আছে, ঘাস আছে, সব মিলে আপনি তার পিছনে আরও 100-150 টাকা খরচ ধরেন, তাহলে 600 থেকে 700 টাকাও যদি ধরি, ওই গরু থেকে আমার মাসে 10,000 টাকা থাকতেছে। তাইলে আপনি এভাবে তো সবসময় পাবেন না। যখন বাচ্চা দেয় একদম ল্যাকটেশনের শুরুতে ধরলাম আপনি 3-4 মাস খুব লাভবান হচ্ছেন, কিন্তু এই গাভীটা যদি ঠিকঠাক থাকে তাহলে ওই আপনি যে ড্রাই পিরিয়ডে রাখবেন ওকে, ওই সময়টাতে আবার এই টাকাটা ওকে আপনি খাওয়াই ফেলতেছেন, তাইলে আলটিমেটলি বাছুরটাই আপনার লাভ আসতেছে, গরুর দুধের আপনি লাভ পাবেন না। তাহলে এক একটা গরু থেকে আসলে কি পরিমাণে এই বাছুর সহ কেমন লাভ পেতে পারে? একটা 12 থেকে 15 লিটার দুধের গরু থেকে একটা গরু থেকে বছরে 70 থেকে 80 হাজার টাকা, সর্বোচ্চ 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। দৈনিক কত টাকার তাহলে দুধ বিক্রি করা হচ্ছে? প্রতিদিন আপনার 30 থেকে 35 হাজার টাকা দুধ বিক্রি হয়। এখানে দৈনিক খরচটা কত 35,000 টাকার মধ্যে? 7-8 মাস আপনার দুধ বাবদ আমার ভর্তুকি দিতে হয়, অথবা লাভ থাকে না, লসও হয় না, হয়তো এরকম হয়, আর নাইলে হয়তো বা অল্প কিছু লাভ থাকে। ওই বাছুর বিক্রি করে রিজেক্টেড গরু বিক্রি করলে কিছু টাকার গরু কিনি, আর বাকিটা হচ্ছে আমার লাভ থাকে আর কি। আচ্ছা, আপনি তো একজন বলা যায় যে মোটামুটি খামার সেক্টরে অনেক দিন ধরে কাজ করছেন, অনেক বছর ধরে কাজ করছেন। নতুন যারা উদ্যোক্তা আছেন, খামারে আসতে চান, আপনি তো অনেক হতাশার গল্প বললেন, তাদেরকে আসলে কিভাবে হতাশাই বলবেন নাকি একটু মোটিভেট করবেন, কোনটা কি বলবেন? না, এখানে দুই জিনিসটাই আছে। আমি আপনাকে একটা কথাই বলবো, আপনি নিজে কোনো কিছু করে আপনি অন্যকে সেটা করার জন্য নিষেধও করতে পারবেন না, সেটা করার জন্য বলতেও পারবেন না। নিষেধ তো একেবারেই না। সেটা হচ্ছে বিষয়টা এরকম, আপনি যদি নিজে বিষয়গুলো ভালো করে উপলব্ধি করতে পারেন, ভালো করে বুঝেন, তাহলে আপনি এই সেক্টরে আগাবেন। এক কথা হচ্ছে যে এটা সম্পর্কে ভালো জ্ঞান রাখবে, প্রথমে স্বল্প পরিসরে শুরু করবে, নিজের জায়গা আছে, তারপর হচ্ছে কর্মচারী সুব্যবস্থা আছে, এরকম যাদের আছে তারা শুরু করবে। কিন্তু একটা কনফিউশন তো ক্রিয়েট হয়, আপনি বলেছিলেন প্রথমে যে গাভী নাকি রিজেক্টেড গাভী সব খামারে বিক্রি করে, তাহলে কেন আবার গাভী কিনতেই বলেছিলেন? গাভী আমরাও তো গাভী কিনি। এখন ধরেন আমরা শুরুতে অনেক বেশি হয়তো লস খাইতাম, হয়তো বা যে কম বুঝতাম, এখন হচ্ছে আমরা গরু চিনি, দেখে বুঝতে পারি। অনেকে ভালো গরু বিক্রি করে, সেটা কিরকম, আমরা 2 বেলা 3 বেলা দুধ দেখে তারপরে কিনি। আমি এক কথা হচ্ছে আমি সবাইকে বলবো আপনারা 2 বেলা 3 বেলা দুধ দেখবেন, আর স্থানীয়দের থেকে কিনবেন, বা কোথাও গেলে অন্তত কমপক্ষে সকালে বিকেলে 2 বেলা দুধ দেখে তারপরে গরুটা কিনবেন। বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি অনেক কিছু জানেন, আসলে কথা বললে অনেক বড় হয়ে যাবে। তো আজকে যতটুকু জানতে পেরেছি এতটুকু নিয়ে আজকে আসলে খুশি মনে বাসায় যাচ্ছি। তো ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও আমাদের খামারে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আজকের এই প্রতিবেদন থেকে আসলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে ঝুঁকি, যে কোনো ব্যবসায় আপনি যত বেশি ঝুঁকি নেবেন তত বেশি লাভবান হবেন। এবং আরেকটা বিষয়, যে ব্যবসায় বা গরুর খামারের ক্ষেত্রে, বিশেষ করে ডেইরি খামারের ক্ষেত্রে ঝুঁকি যেহেতু আছে, হতাশায় না পড়ে টিকে থাকা এবং সামনে এগিয়ে যাওয়া, যদি এটা মাথায় রাখতে পারেন তাহলে সফলতা আসবেই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যখন গাভী কিনতে যাবেন অবশ্যই তার 2 বেলা দুধের পরিমাণ কত সেটা কিন্তু বিবেচনা করে এবং স্থানীয় খামার থেকে কেনাটাই ভালো, এটাই কিন্তু আজকের খামারি বললেন। সেই সাথে সাথে আমরা দেখলাম যে জার্সি এবং ফ্রিজিয়ানের ক্রসের মাধ্যমে যে গাভীগুলো হয় সেগুলো থেকে কিন্তু দুধের পার্সেন্টেজও ভালো, ফ্যাট পার্সেন্টেজও ভালো। তার মানে ভালো দুধ উৎপাদনের জন্য আপনাকে দক্ষ হতে হবে, এটা হচ্ছে পূর্ব শর্ত। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিজ ফিড ডিভিশন, দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।